আসসালামু আলাইকুম এভরিওয়ান। জগন্নাথ ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স মিস না করতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কেন এই কথা বলছি? কারণ জগন্নাথ ইউনিভার্সিটি তার রিসেন্ট প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে। যখন একটা ভার্সিটি তার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে তখন আমাদের জন্য প্রশ্ন প্রেডিক্ট করা কষ্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন স্টেজও গোছাইতে কষ্ট হতে পারে, তুমি কি করবা কিভাবে করবা না বুঝে উঠতে পারো। সো এই ভিডিওটাতে আমি আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখানোর ট্রাই করব যে জগন্নাথ ইউনিভার্সিটি কি টাইপের প্রশ্ন করতে পারে। একটা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন, সেটাও একটা অ্যানালাইসিস করে দেখানোর ট্রাই করব যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে। পাশাপাশি এই ভিডিওর শেষের দিকে তুমি কিভাবে পড়াশোনা করবে আগামী 10-12 দিন বা আগামী যেই টাইমটা আছে সেইটারও একটা প্ল্যান দেখিয়ে দিব ইনশাল্লাহ। এই টোটাল ভিডিওতে তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভালো করার জন্য যেই প্ল্যানটা প্রয়োজন সেটা পাবা। সো মিল্টন ভাইয়ের এই অ্যানালাইসিসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি এটা খুব হেল্পফুল হবে। তবে এখন তোমাকে আমি একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, ঢাকা ইউনিভার্সিটি আমাদের যাদের ভার্সিটির জন্য মেইন টার্গেট থাকে, আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য একদম ডেডিকেটেড পড়াশোনা করি এবং সেই পড়াশোনাটা যখন আমাদের ভিতরে অনেকটা গুছিয়ে যায় তখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই। সবারই টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে যাতে তার প্রিপারেশনটা একদম গুছিয়ে যায়। সো তোমার প্রিপারেশনও গুছিয়ে গেছিলো, যতটা গুছিয়ে গেছিলো তার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা দিছো। সো তার জন্য তোমার তো একটা ম্যাটেরিয়াল পড়া লাগছে, তাই না? ওই যে ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়ালটাই এনাফ। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছি আমার কিন্তু মেইন টার্গেট বুয়েট অ্যান্ড এই যে ভার্সিটি ক ইউনিটগুলো ছিল, সো বুয়েটকে যখন টার্গেট রেখে আমি পড়াশোনা করছি, বুয়েটের আগে কিন্তু গুছিয়ে ফেলছিলাম। এখন বুয়েটে হয় নাই কিন্তু বাকি অন্যান্য যেই জায়গাগুলোতে হয়েছে তার জন্য কিন্তু আমি আলাদা করে পড়াশোনা করি নাই। আমার যে সমস্ত ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে অন্যান্য ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করতেছে, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সাস্ট, কেউ হচ্ছে যে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তো যারা জগন্নাথে অনেকেই পড়তেছে, সো তারা কিন্তু আলাদা করে তোমার এগুলোর জন্য প্রিপারেশন নেয় নাই। তারা ভর্তি পরীক্ষার আগে যখন এগুলার ভর্তি পরীক্ষা দিচ্ছে তখন স্লাইড অ্যাডজাস্টমেন্ট করছে। তো তুমিও স্লাইড অ্যাডজাস্টমেন্ট করবা, কিন্তু আলাদা করে এখন নতুন করে অনেক কিছু পড়ার নাই। তুমি এতদিন যা যা পড়ছো এটাই তোমার প্রস্তুতির জন্য মোর দ্যান এনাফ। ওইটাকে এখন তুমি স্লাইড অ্যাডজাস্টমেন্ট করবা। কি কি অ্যাডজাস্টমেন্ট জগন্নাথের জন্য করতে হবে সেটা আগে একটু দেখি, তার আগে আমরা প্রশ্নের প্যাটার্ন দেখি। জগন্নাথ ইউনিভার্সিটি এইবার মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির মতো প্যাটার্নে যাওয়ার চেষ্টা করতেছে। সো সেই হিসাবে তারা এমসিকিউতে 24 মার্ক রাখছে, রিটেনে 48 মার্ক রাখছে। সো এমসিকিউতে 40, রিটেনে 40, এবং খেয়াল করে দেখো এসএসসি এবং এইচএসসিতে তোমার 12 এবং 16 মার্ক রাখছে। সো এসএসসি এইচএসসি মিলে আমাদের এখানে দেখো 28 মার্ক, এমসিকিউ রিটেন মিলে তাহলে আমাদের টোটাল কত মার্ক আসছে? 72 মার্ক। সো এই টোটাল 72 মার্কের যে পরীক্ষাটা হবে এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা, সো 1 ঘন্টা সময়ে তুমি টোটাল 72 মার্কের পরীক্ষা দিবা। এখন তোমার টোটাল যে সাবজেক্টগুলো থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের ভিতরে তোমার 3টা লাগানো লাগবে। আমি আগে একবার এই সেম ভিডিওটা বানিয়েছি, সেই জায়গাতে আমি 4টা সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করছিলাম, ফলে আমার ভিডিওটা আবার বানানো লাগছে। সো 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টের ভিতরে তোমার যে কোনো 3টা তুমি দাগাইতে পারবা। সো যে কোনো 3টা যদি দাগাইতে পারো তাহলে চিন্তা করো এমসিকিউ এর জন্য, চিন্তা করো একটু সিম্পলি, এমসিকিউ এর জন্য তোমার টোটাল মার্ক হচ্ছে 24। সো 24 3টা সাবজেক্ট, তার মানে কি পার সাবজেক্টে 8টা করে এমসিকিউ আসে, তাই না? পার সাবজেক্টে 8টা করে এমসিকিউ আসে। সো পার সাবজেক্টে যদি 8টা করে এমসিকিউ আসে, দেখো তোমার টোটাল সলভের জন্য সময় হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। সো 60 মিনিটের ভিতর তুমি 24টা এমসিকিউ দাগাবা এবং রিটেন লিখবা। তো এখন 24টা এমসিকিউর জন্য তুমি যদি বরাদ্দ করো 1 মিনিট করে, তাহলে 24টা এমসিকিউর জন্য 24 মিনিট তোমার বরাদ্দ হয়। বাট এখানে কখনোই 24টা এমসিকিউর জন্য 24 মিনিট বরাদ্দ করা যাবে না। কেন যাবে না? কারণ সাপোজ ধরো তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগাবা। সো কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এটাতে টাইম একটু কম লাগবে, ম্যাথে একটু বেশি টাইম লাগবে। এবার 24টায় কি তোমার কমন আসবে? উত্তর হচ্ছে না। এর ভিতর থেকে 4টা-5টা এমন কোশ্চেন আসবে যেগুলো কমন না, ওগুলোতে টাইম ওয়েস্ট করা যাবে না। সো তুমি এখানে টার্গেট রাখবা 16 থেকে 18 বা 18-19 মতো এমসিকিউ দাগাইতে, এবং সেটা 15 থেকে 16 মিনিট বা 17 থেকে 18 মিনিটের ভিতর কভার করতে। সো আমি ধরে নিলাম এখানে তুমি টোটাল এমসিকিউটা কভার করছো 15 থেকে 18 মিনিটের ভিতর। সো 15 থেকে 18 মিনিটের ভিতর টোটাল এখানে 24টা এমসিকিউ কভার করছো, এন্ড তুমি 16-17 মার্ক তুলে ফেলছো এমসিকিউ পার্টটাতে। তাহলে এমসিকিউ পার্টটাতে আমরা টাইম বুঝলাম এন্ড আমাদের কোশ্চেন প্যাটার্ন কি কি হবে সেটা বুঝলাম। সো এবার রিটেন পার্টটাতে যখন তুমি যাবা, খেয়াল করো রিটেন পার্টটাতে যখন তুমি যাবা, এই রিটেন পার্টের জন্য সেম ভাবে তোমার 48 মার্ক থাকবে। 48 মার্কের এগেইনস্টে তোমার সাবজেক্ট 3টা। তো আমরা এখানে 3 × 48, তাহলে এখানে দেখো তো আমাদের
প্রত্যেক সাবজেক্টে 16 করে মার্ক। সো 16 করে মার্কের জন্য যখন রিটেন কোশ্চেন দিবে তখন রিটেন কোশ্চেনগুলোর এভারেজ হয় 3 বা 4 করে মার্ক হয়। যেহেতু আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট করব এখানে, তার মানে আমরা 4 করে মার্কের কোশ্চেন পাবো 4টা। তাহলে পার সাবজেক্টে 4 করে মার্কের 4টা কোশ্চেন, তার মানে 16 মার্ক আসতেছে। সো এরকম 16 আবার 3টা সাবজেক্ট, 3 16 48 আসে। তাহলে 4 মার্কের 4টা করে কোশ্চেন যদি থাকে, খেয়াল করো 4 মার্কের 4টা করে কোশ্চেন যদি থাকে, তাহলে 3 সাবজেক্টে, এই সাবজেক্টে একটা, দেখো 4 মার্কের 4টা কোশ্চেন, 4টা কোশ্চেন আরেক সাবজেক্টে 4টা কোশ্চেন, আরেক সাবজেক্টে 4টা কোশ্চেন, তাহলে টোটাল মিলে আমাদের কোশ্চেন সংখ্যা 3 এ 4 12টা আসে। তাহলে আমাদের টোটাল কোশ্চেন কয়টা আসে? 12টা কোশ্চেন। সো এই 12টা কোশ্চেন হয়তো আমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো 12টা কোশ্চেন যদি আমাদের অ্যান্সার করতে হয়, তাহলে আমাদের এই টোটাল 12টা কোশ্চেন অ্যান্সার করার জন্য টাইম আছে ওই 60 মিনিট, আর এদিকে গেল আমাদের হচ্ছে 18 মিনিট। সো আমি ধরে নিলাম এখানে আমরা ব্যয় করছি 60 মিনিটের ভিতরে, এখানে আমরা ব্যয় করছি 15 মিনিট, সাপোজ ধরে নিলাম 15 মিনিট। সো 15 মিনিট ব্যয় করলে এখানে কিন্তু আমাদের এখনো 45 মিনিট থাকে। সো 45 মিনিটে আমাদের 12টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। এবার দেখো আমি 45 মিনিট থেকে আরো একটু টাইম কমাই দিলাম, দিয়ে আরো 3 মিনিট, এখানে 18 মিনিটই ধরলাম। সো আমরা ধরে নিলাম আমাদের 42 মিনিট হাতে আর টাইম আছে। সো এই 42 মিনিট টাইমের জন্য আমাদের কোশ্চেন সংখ্যা কত? 12টা। সো এক একটা কোশ্চেনে আমরা মোর দেন 3 মিনিট পাচ্ছি। সো 3 মিনিট প্লাস টাইম পাচ্ছি আমরা লেখার জন্য। যদি এভাবে আমরা এভারেজ চিন্তা করি, এখানে যদি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন আসে, দেখা যায় যে এখানে আমাদের 4 মার্কের কোশ্চেন না দিয়ে আমাদের 3 মার্কের কোশ্চেন দিচ্ছে, তখন কিন্তু কোশ্চেন সংখ্যা আরো বেড়ে যাবে। সো কোশ্চেন সংখ্যা যখন বেড়ে যাবে, তখন পার কোশ্চেনের যে টাইম সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পার কোশ্চেনের টাইম চেঞ্জ করতে হবে। তখন কোশ্চেন সংখ্যা বেড়ে গেলে 3 মিনিট প্লাস পাবো না, 3 মিনিটের কম পাবো। সো কোশ্চেন সংখ্যা যখন বেড়ে যাবে, তখন পার কোশ্চেন অ্যান্সার করার যে টাইম, ওইটাও আমার একটু দ্রুততার সাথে করতে হবে। সো আমাদের এখানে একটা ভালো টাইম ম্যানেজমেন্ট করা লাগবে। তবে টাইম ম্যানেজমেন্টটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে যখন তুমি এমসিকিউতে টার্গেটই রাখবা যে আমি 15 থেকে 18 মিনিট এমসিকিউ সলভ করবো, বাকি টাইমটা আমি রিটেনে দিব, যেহেতু আমার রিটেন বেশি মার্ক ক্যারি করতেছে। তাহলে তুমি এই জায়গাটা ম্যানেজ করতে পারবা। এবং তোমার একটা টার্গেট থাকবে। টার্গেটটা কি? টার্গেটটা খুব সিম্পল। এমসিকিউতে আমার টোটাল 24 মার্ক আছে, এই 24 মার্কের ভিতর আমি অ্যাটলিস্ট 15 মার্ক যাতে তুলি এমসিকিউতে, 15 মার্ক তুলবো। এবং রিটেনে আমার 48 মার্কের ভিতরে, খেয়াল করো 48 মার্কের ভিতরে আমি চেষ্টা করব যেখান থেকে 35 মার্ক মতো তোমার হচ্ছে রিটেনে তোলা। 35 মার্কে আমি এভারেজ কিভাবে ধরলাম, খেয়াল করো আমাদের এখানে 12টা কোশ্চেন আছে, পার কোশ্চেনে আমাদের মার্ক কত? পার কোশ্চেনে আমাদের মার্ক 4। সো আমরা 12টার ভিতরে যদি 8টা কোশ্চেনও অ্যান্সার করতে পারি, তাহলে 4 8 32 মার্ক। খেয়াল করো 4 8 32 মার্ক। সো আমি 35-এর জায়গায় ধরে নিলাম, 35-এর জায়গায় ধরে নিলাম আমরা এখানে 30-এর ব্যাপারটা ধরে নিলাম। সো 30 ধরে নিলাম, আমাদের এখানে টোটাল মার্ক আসে দেখো 45 আমাদের চান্স পাওয়ার জন্য এনাফ। আমি একটা জিনিস তোমাকে বলি, আগে তুমি চান্স পাবা, তারপরে তুমি র্যাঙ্কের চিন্তা করবা। আগে তুমি চান্স পাবা, তারপর তুমি র্যাঙ্কের চিন্তা করবা। সো চান্স পাওয়ার জন্য প্রথমেই তুমি চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা 3টা সাবজেক্টে এমসিকিউতে আগে অন্তত 15 মার্ক তুমি কমন নিয়ে আনো। আর তারপর রিটেনে যে অন্তত সবগুলার ভিতরে যেগুলো তুমি পারো, ওই পারাগুলার ভিতরে অন্তত জগন্নাথের জন্য অন্তত তুমি হচ্ছে 7টা থেকে 8টা কোশ্চেন অ্যান্সার করো, 8টা কোশ্চেন অ্যান্সার করো, তাহলে তুমি 30 মার্ক পেয়ে যাও। সো ওই 30 মার্ক পাইলে তখন তুমি কি হচ্ছে 45-এ চলে যাচ্ছ। 45-এ চলে গেলে জিপিএ টিপিএ দিয়ে তোমার নিশ্চিত চান্স হয়ে যাচ্ছে, নিশ্চিত চান্স হয়ে যাচ্ছে। কারণ কাটমার্ক অনেক নামে অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে টানে, অনেক টানে। গুচ্ছতে যখন ছিল তখন টানতো না, বাট আমাদের সময় আমরা হচ্ছে লাস্ট ব্যাচের আগের ব্যাচ গুচ্ছ বাইরে পরীক্ষা দিছি। সো আমাদের সময় প্রায় তোমার হচ্ছে 10-11 হাজার পর্যন্ত যাদের সিরিয়াল ছিল তারাও হচ্ছে ডাক পাইছিল, যাদের সিরিয়াল 10-11 হাজার ছিল তারাও ডাক পাইছিল জগন্নাথে। সো অনেক টানে, জগন্নাথে সিঙ্গেল পরীক্ষা নিলে অনেক টানে। সো তুমি ট্রাই করবা যে অন্তত এখানে যাতে 45 মার্কের কাছাকাছি তুমি অ্যান্সারটা ঠিক করে আসতে পারো। এবার ধরো 45 মার্কের কাছাকাছি করে ফেলছো, হাতে তোমার টাইম আছে, তাহলে কি করবা? যে সমস্ত রিটেন কোশ্চেনগুলো তুমি জানো না, ওই কোশ্চেনগুলোরও অ্যান্সার, কাছাকাছি অ্যান্সার, ফর্মুলা লিখে আসা, ফর্মুলা তুলে ম্যাথ যতদূর টেনে আসতে পারো আসা, এগুলো করে আসবা। কোনো ঘর ফাঁকা রেখে আসবা না, যতটুকু জানো রিলেভেন্ট জিনিসপত্র রিটেনের ক্ষেত্রে লিখে আসবা। যতটুকু রিলেভেন্ট জিনিসপত্র জানো তুমি এখানে লিখে আসার ট্রাই করবা। এখন তোমার প্রস্তুতি কেমনে নিবা, এটা তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে। প্রস্তুতি কেমনে নিবা সেটা জানানোর আগে একটু প্রশ্নের প্যাটার্নটা দেখে আসি। আমি দেখো জগন্নাথ ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন তুলে রাখছি, যখন ওদের রিটেন কোশ্চেন ছিল। আমি জানি না তোমাদের ওখানে কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেহেতু সাদা কোশ্চেন, সাদাটাই রাখছি আমি আলাদা করে কোনো কাটসাট করি নাই, তোমরা যাতে ভালো বুঝতে পারো। সো এই জায়গাতে কোশ্চেনের দিকে তুমি যদি খেয়াল করো, প্রথমে আমাদের পদার্থবিজ্ঞান আছে, মানে আগের প্যাটার্ন অনুযায়ী পদার্থবিজ্ঞান আছে, তারপরে আমাদের রসায়ন আছে, তারপরে গণিত আছে, তারপরে জীববিজ্ঞান আছে। সো গণিত অথবা জীববিজ্ঞানে যে কোনো একটা দাগাতে হবে। সো এখানে আমাদের খেয়াল করে দেখো 6টা করে কোশ্চেন আছে, 6টা করে কোশ্চেন আছে। সো 6টা করে কোশ্চেন থাকলে এখানে খেয়াল করো আমাদের টোটাল 18টা কোশ্চেন আছে। সো 18টা কোশ্চেন 318।
কোশ্চেনগুলো কেমন সেগুলো যদি আমি তোমাদের একটু দেখানোর ট্রাই করি। প্রথমে বলছে রেডনের অর্ধায়ু এত হলে ক্ষয় ধ্রুবকের মান বের করো। 2 লাইনের ম্যাথ। এমসিকিউতে আমরা শিখছি না ক্ষয় ধ্রুবকের যে সূত্র, সেই সূত্রটা জাস্ট লিখবা, অর্ধায়ু বসাবা, বের হয়ে যাবে। 2 লাইনের ম্যাথ। তোমার এই ম্যাথ করতে 1 মিনিটের বেশি সময় লাগবেই না। সো রিটেনে আমাদের এই টাইপের ম্যাথই দিবে, একদম বেসিক। এমসিকিউর জন্য যা শিখছো ওটাই রিটেনে কনভার্ট করে দিস। পরে দেখো বলছে যে ঘন্টায় 60 মাইল বেগে চলমান একটি গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল, গাড়িতে 5 মিনিট সময় লাগলে ত্বরণ বের করো। বেগের একদম ত্বরণের বেসিক ম্যাথ তোমার হচ্ছে যে ওই যে গতির চ্যাপ্টার থেকে ত্বরণের বেসিক ম্যাথ দিছে। এবার দেখো এই যে তাপগতিবিদ্যা থেকে দিছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে প্রতি সেকেন্ডে এত জুল দিলে তোমার বাষ্পে রূপান্তর করতে গেলে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ পর। তো ওই যে কিউ ইকুয়ালস টু এম এস ডেল থেটা ছিল না, কিউ ইকুয়ালস টু এম এস ডেল থেটা, ওই জায়গা থেকে আমাদের এটা সলভ করতে হবে। সো এখানে তুমি যদি একটু করে দেখো, বেসিক ম্যাথগুলো পড়ে দেখো, প্রত্যেকটা বেসিক ম্যাথ 5-6 লাইনে সলভ শেষ। যেমন দেখো এখানে আমাদের একটা বাল্বের গায়ে লেখা আছে 40 ওয়াট 200 ভোল্ট, বাল্বটির রোধ এত, মানে বাল্বটির রোধ কত, 2 লাইনে ম্যাথ। ঠিক আছে, ওই যে তোমার পাওয়ারের যেই ফর্মুলাগুলো আছে, পাওয়ারের ফর্মুলাগুলো ব্যবহার করে রোধ বের করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, সো বিদ্যুৎ। এই যে ছোট ছোট ক্যালকুলেশন, এগুলা একদম সিম্পল জিনিস, স্ট্যান্ডার্ড কোশ্চেন। জাস্ট তুমি যদি আমার টপ 100 এর যে টপিকগুলো আছে, টপ 100 দেখো প্রত্যেকটা টপিক আমি টপ 100 করাইছি, যে কটা পড়লাম টপ 100 করাইছি। সো সিলেবাসের ভিতরে যে টপিকগুলো আছে টপ 100 দেখানো হয়েছে, এগুলা তুমি যে টপ 100 ওই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করে আসো, এই রিটেন ওখান থেকেই হুবহু আসছে। দেখো কেমিস্ট্রিতে গেলে আরো ভালো বুঝবা। কেমিস্ট্রিতে এখানে আমাদের বলছে যে দেখো হাইড্রোজেন বর্ণালীর বামাস সিরিজে সৃষ্ট শর্ত লিখো এবং কম্পাঙ্ক বের করো। ঠিক আছে, সো বামাস সিরিজের জন্য যেই শর্তগুলি আছে এবং এর কম্পাঙ্ক সেটা বের করতে বলছে। তাহলে এইটা আমি দেখাইছি না বামাস সিরিজের তোমার রিডবার্গ, মানে তোমার হচ্ছে যে বর্ণালীর যেই ম্যাথের যে ওর ডিটেলস দেখাইছি, ওখানেই এটা আছে। তারপর বলছে দেখো সমসত্ব প্রভাবন কাকে বলে, এর কৌশল কি, সো প্রভাবনের ওই অংশটা। তারপরে বলছে দেখো আবেশী এবং মেসোমেরিক প্রভাব, এর উদাহরণ দাও। তারপর বলছে দুই ধরনের মিশ্রণ, এটা সিলেবাসের বাইরের। ন্যানোকণা কি, এগুলো সিলেবাসের বাইরের কোশ্চেন, আগে যখন ফুল সিলেবাসে ছিল তখন ছিল। বাট প্রশ্ন পড়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এইগুলা একদম বেসিক শর্ট কোশ্চেন, একদম বেসিক শর্ট কোশ্চেন, তুমি প্রশ্ন পড়লে বুঝতে পারবা। সো সিলেবাস যখন ফুল ছিল তখনকার কোশ্চেনের সাথে এখনকার কোশ্চেনে তো মিল হবে না, এখন আমাদের সিলেবাসের ভিতর থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র কোশ্চেন দিবে। এখন এই যে প্রশ্ন পড়ে তোমাদের আমি যা বুঝাইতে পারলাম, এইটা অনুযায়ী আমি তোমাকে যদি একটু গাইড করি, তুমি পড়বা কি কি। সো পড়ার জন্য তোমার সামনে যে প্ল্যানটা এরকম হওয়া উচিত, খেয়াল করো। পড়ার জন্য প্ল্যানটা এরকম হওয়া উচিত। প্রথম কথা এমসিকিউ এর জন্য কি পড়বা, দ্বিতীয় কথা হচ্ছে রিটেনের জন্য কি পড়বা। ঠিক আছে, সো এমসিকিউ এর জন্য আমাদের যে 24 মার্কের এমসিকিউ আছে 3 সাবজেক্টে, আলাদা করে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল পড়ার দরকার নেই। তোমার ভার্সিটি কিউবি যেটা আছে, ভার্সিটি কিউবি, ঠিক আছে, ভার্সিটি কয়ের যে কিউবিটা আছে, এই ভার্সিটির কিউবিতে তুমি প্রত্যেকটা টপিকের এমসিকিউ পড়ছো, প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করছো। তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য যেই অংশগুলো অলরেডি প্র্যাকটিস করা আছে, ইট ইজ মোর দ্যান এনাফ। এখানকার এমসিকিউ আর এই সোর্স মোর দ্যান এনাফ। সো এই কদিন প্র্যাকটিস করলে এটাতেই স্ট্রিক্ট থাকো, এটাই তোমাকে এমসিকিউ এর জন্য প্রিপারেশন করাই দিবে। সো এইটাই স্ট্রিক্ট থাকতে হবে তোমাকে। এখন তুমি ধরো বলতেছো ভাই আমার ভার্সিটির কিউবি করা নাই, তো তোমার যদি ভার্সিটির কিউবিটা করা না থাকে, একদমই তুমি যদি না করো, তাহলে এই কয়দিন এই জায়গা থেকে ভার্সিটি কমিউনিটি যেগুলো এমসিকিউ স্ট্যান্ডার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওই 109টা টপিকের আমি যে লিস্টটা দিছি, ওই 109টা টপিকের লিস্টটা দেখে এই কয়দিনে অন্তত ভার্সিটি কিউবের এগুলো প্র্যাকটিস করো। কোথায় পাবা লিস্টটা? আমাদের ব্রেকিং কেমিস্ট্রি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রামে যে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা, আমাদের চ্যানেলটা চলে আসবে। বা আমার হচ্ছে যে ভিডিওর কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওই চ্যানেলে গেলে তুমি 109টা টপিক বাছাই করা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে পেয়ে যাবে। ওই টপিকগুলা তুমি ভার্সিটি কিউবি থেকে পড়ো, একা পড়ো, বা আমার ক্লাসের নোটগুলা পড়ো, বা ক্লাসগুলা থেকে যা যা শিখছো দেখে যেটা শিখছো ওগুলা পড়ো, বা যদি এখনো না দেখে থাকো পারলে দেখে নাও, সমস্যা নেই। বাট এই কয়টা পড়লেই তোমার এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। আর রিটেন কোশ্চেনও একদম সেম এই টপিকগুলো থেকেই শর্ট কোশ্চেন যেহেতু দিতেছে, তো এই টপিকগুলো পড়লে তোমার রিটেনের প্রিপারেশনও 50% আগিয়ে যাবে। আর কি কি করতে হবে সেটা বলবো, সো এগুলা করো। এছাড়া আমি দেখবা ফিজিক্সের জন্য সবসময় আমি বলছি যে মেইন বইয়ের শেষের এমসিকিউ, ঠিক আছে, মেইন বুকের শেষের এমসিকিউগুলো করতে, ফিজিক্সের জন্য সবসময় ফর্মুলাগুলো পড়তে, একক এবং মাত্রা সমীকরণ, ঠিক আছে, একক এবং মাত্রা সমীকরণ এগুলা পড়তেছো। ফিজিক্সের জন্য আমাদের মেইন বইয়ের এমসিকিউ, ফর্মুলা, একক, মাত্রা সমীকরণ যেগুলো আছে, যেগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তে বলছিলাম, ওগুলো আবারও এখানের জন্য পড়বা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ এর জন্য। সেম ভাবে কেমিস্ট্রির জন্য মেইন বইয়ের এমসিকিউ এবং অন্যান্য যে সমস্ত সোর্সগুলো আছে, মেইন বইয়ের এমসিকিউ মানে মেইন বইয়ের চ্যাপ্টারের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে এগুলো আমাদের পড়া লাগবে। এগুলো পড়লেই তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে। ম্যাথের জন্য তুমি ভার্সিটি কয়,
কোশ্চেন ব্যাংক থেকে যা যা করছো মোর দেন এনাফ, ওর বাইরে কিচ্ছু আসে না, ওর বাইরে লাগবে না। যদি এখন ঢাকা ইউনিভার্সিটির মতো জগন্নাথের মনে হয় যে তারাও একটু উল্টাপাল্টা কাহিনী করবে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করবে, তাহলে ব্যাপারটা আলাদা, ঠিক আছে। কিন্তু যদি কমন প্যাটার্নে করে, কমন যে কোশ্চেন প্যাটার্ন যেই জায়গাতে ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড কোশ্চেন যেটা সেইটাতে করে, তাহলে এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, জাহাঙ্গীরনগরে তুমি যেমন আমার এই 35 টপিকের ভিতর থেকে 21টা এমসিকিউ কমন পাইছো, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে, সেম ভাবে এখানে ওই তোমার 100 টপিকের ভিতর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, 109টা টপিকের ভিতর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। সো এটুকু ভরসা রেখে পরীক্ষা হলে যাও, বাকিটা আল্লাহ ভরসা। রিটেনের জন্য কি করবা? রিটেনের জন্য অলরেডি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের জন্য কি করছিলা? রিটেন হ্যাক্স বই কিনছিলা, যারা যারা রিটেন হ্যাক্স বই কিনে পড়ছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওই বই মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না, ওই বই মোর দ্যান এনাফ, ওইটাই তুমি কভার করো। যারা যারা কেমিস্ট্রির জন্য আমার রিটেনে ক্লাস করছো, ওই ক্লাসগুলোই আরেকবার ভালো করে দেখো, ওই ক্লাসগুলোতে তুমি যেমন ঢাকা ইউনিভার্সিটির রিটেনে কমন পাইছো, আবারও কমন পাবা। সো ওইগুলাই তোমার হেল্প করবে কেমিস্ট্রি রিটেনের জন্য আমি যে হেল্পটা করছিলাম। এছাড়া রিটেন হ্যাক্স ছাড়া যদি তোমার অন্য কিছু পড়া না থাকে, তাহলে ভার্সিটি ক থেকেই তুমি রিটেনে মোটামুটি 50% জিনিসপত্র কমন পাবা। ভার্সিটি ক এর এই যে টপিকগুলো বা ভার্সিটি ক থেকে বাকি আরো এক্সট্রা কি করতে পারো, দেখো বুটেক্স যেহেতু ডেডিকেটেড তোমার রিটেন, এবং বুটেক্সেও সেম যেই কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম না, ওই টাইপের কোশ্চেনই দেয়, ঠিক আছে। বুটেক্সের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, সো বুটেক্সের কিউবিটা সলভ করো। বুটেক্সের কিউবি সলভ করলে লাভ কি হবে? বুটেক্সের জন্য তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে, আবার এই কয়দিনে জগন্নাথের জন্য তোমার রিটার্নের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। সো এই কয়েকটা জিনিস তুমি দেখো। এছাড়া তুমি হচ্ছে যে কেমিস্ট্রি ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটির জন্য ঠিক যেই স্ট্র্যাটেজি রিটার্নে অ্যাপ্লাই করছো, ওই স্ট্র্যাটেজিতেই আগাও। যেমন ধরো তুমি কি করছো কেমিস্ট্রি রিটার্নের জন্য, এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ছো যে তোমার হচ্ছে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, তারপরে NCl3 গঠিত হয় না NCl5 গঠিত হয় কেন, ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ছো। সিলিকন ডাইঅক্সাইড অম্লীয় ধর্মী কেন, উভধর্মী অক্সাইডগুলোর উদাহরণ, বা এই উভধর্মী অক্সাইডগুলো উভধর্মী কেন, এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ছো। সো এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আবারও তোমাকে একটু ভালো করে চর্চায় রাখতে হবে, যাতে তুমি ফাইনালি যে উত্তর করে আসতে পারো। সো রিটেনের জন্য এই অংশটুকু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে যে সময়টা আছে, এই সামনের সময়টাতে আমি এটা পড়বো কেমনে? সো পড়ার জন্য তুমি এখন দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, পাশাপাশি CU, অনেকগুলো ইউনিভার্সিটিতে একসাথে পরীক্ষা দিবা। তো দেখা যাচ্ছে তুমি CU এর জন্য CU এর গাইডলাইন অনুযায়ী তুমি CU এর কোশ্চেন ব্যাংক সলভ করবা বা অন্যান্য সেম সোর্সগুলাই পড়বা। সো CU এবং জগন্নাথ ইউনিভার্সিটি দুইটার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমার এই মোমেন্টে লাগবে, দুইটাকে কম্বাইন করে দৈনন্দিন তোমার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো, 8 থেকে 10 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো, দুইটা ম্যাটেরিয়ালকে কম্বাইন করে তারপরে একটা স্মুথ গতিতে আগাও, তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে, এন্ড জগন্নাথ ইউনিভার্সিটিতে তুমি ভালো করবা। মেইনলি জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমাকে যদি ভালো করতে হয়, তাহলে এই পরীক্ষার হলে যে তোমাকে এক্সিকিউট করে আসতে হবে, যত তোমার নলেজ আছে সেই নলেজগুলোকে এক্সিকিউট করে আসো, একদম সেম এই টাইম ম্যানেজমেন্ট করে এই প্যাটার্নে এক্সিকিউট করে আসো। একটা কথা মাথায় রাখবা, জগন্নাথ ইউনিভার্সিটিতে ভালো করার জন্য প্রশ্ন, আমার যে প্রেডিকশন এটা অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি অনেক কঠিন কোশ্চেন করবে না, স্ট্যান্ডার্ড করবে। আমার সময় একদমই সহজ করছিল, ঠিক আছে। সো এই স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি করে, তাহলে এখানে তোমাকে আগে চান্স নিশ্চিত করতে হবে, তারপরে তোমার র্যাঙ্ক নিশ্চিত করতে হবে। প্রশ্ন যদি অনেক কঠিন করে, তাহলে পরীক্ষার হলে যে তুমি যেইগুলা তোমার কাছে মনে হবে সহজ, যেগুলো তুমি পারো, ওগুলো আগে অ্যান্সার করবা, ওগুলো আগে নাম্বার তুলবা, মানে ওই নাম্বারগুলো তোলার পরে দেন পরবর্তী অংশে যাবা, ঠিক আছে। কখনোই তুমি হচ্ছে যে ওই ঝামেলাগুলা করবা না, যে কঠিন জিনিসপত্র করতে যে সহজ জিনিসপত্র যেগুলো তুমি পারতা ওইটা পরীক্ষার হলে লিখে আসো নাই, এই টাইপের ভুল করবা না। ওকে, আর তোমরা যারা যারা সামনে হচ্ছে যে জিএসটি এগ্রির জন্য প্রিপারেশন নিয়ে প্ল্যান করতেছো, জিএসটি এন্ড এগ্রিতে আমার দুইটা কোর্স আছে, দুইটাই কোশ্চেন ব্যাংক সলভ কোর্স। সো কোশ্চেন ব্যাংক সলভ কোর্স এইটা হচ্ছে কাদের জন্য উপকার হবে, কাদের করা লাগবে না, এগুলো রিলেটেড যদি ইনফরমেশন চাও, তাহলে আমার লঞ্চিং লাইভটা দেখবা, আমি কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য লঞ্চ করব, তখন লাইভে আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে আসলে কাদের এই কোর্সটা লাগবেই না, এই কোর্সটা না করেই সে চান্স পাবে, কাদের আসলে যে প্রিপারেশন স্টেজ এমন আছে তারা এই কোর্সটা করলে তাদের প্রিপারেশনটা গুছিয়ে যাবে, ঠিক আছে, এবং তাদের পড়াশোনা হবে, আরও একটা বেটার পজিশনে যাবে, কিংবা তারা হচ্ছে যে কনফিডেন্সটা বিল্ড করতে পারবে, অ্যান্ড ফাইনালি পরীক্ষায় যে এটা অ্যাকুরেসি মেনটেন করতে পারবে। সো কারা পারবে সেটা তুমি ওই ভিডিওতে বুঝতে পারবা। পাশাপাশি দেখা যাচ্ছে যে তুমি যদি আমার প্রিভিয়াস ইয়ারের যে ইয়াটা দেখো, রেকর্ড দেখো,
জিএসটি আর এগ্রিতে আমার মোটামুটি গত বছর 1200 মতো স্টুডেন্ট ভর্তি ছিল, এর ভিতর থেকে একটা ভালো অ্যামাউন্ট চান্স পাইছে, এবং ওদেরকে আমি যে ক্লাসগুলো প্রোভাইড করছিলাম সেগুলো আমার এখন আর্কাইভ ক্লাস আছে। অ্যান্ড যেহেতু গত বছরে আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি, সলভ করছি, এবার আবার সলভ করবো, অ্যানালাইসিস করবো, সো এখানে তোমাদেরকে আমি পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে যে খুব ভালো সাজেশন দিতে পারবো। অ্যান্ড তোমরা যারা বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছ না, প্রবলেমে পড়তেছো, তোমরা এই কোর্সে জয়েন করলে আমার সাথে নিয়মিত গাইডলাইন পাবা, গাইডলাইনে নিব তোমাদেরকে, মানে বিভিন্ন যে গ্রুপগুলোতে তোমরা জয়েন থাকবে ওখানে গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা আমার সাথে কথাবার্তা বলতে পারবে। ইনশাল্লাহ এই কোর্সে তোমরা একটা ভালো সাপোর্ট পাবা মিল্টন ভাইয়া থেকে, কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কিভাবে আগাতে হবে। সো আরও বিস্তারিত কথাবার্তা আমাদের লঞ্চিং লাইভে হবে। আমি জাস্ট এখানে এইটুকু বলে রাখি যে জিএসটিতে আমরা এবার কোর্স 650 টাকা রাখছি জিএসটি, আর 640 টাকা রাখছি এগ্রি, দুইটা আলাদা আলাদা কোর্স। সো দুইটা আলাদা আলাদা কোর্সে 650 640-এ আমরা কিন্তু 3 সাবজেক্টে সলভ পাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3 সাবজেক্টে সলভ পাবো। অ্যান্ড হিউজ কোশ্চেন, দুইটাই খুব বড় বড় কোশ্চেন, আমার সলভ করতে হিউজ কষ্ট হয় ভাই, অনেক ক্লাস নেওয়া লাগে। সো তুমি যদি দেখো পার সাবজেক্টে সলভ ক্লাস হয়তো মাত্র 200 টাকা বা 210 টাকা আসে, 3 সাবজেক্টে তোমার 650 করে হইলে। সো এটা জাস্টিফাইড, আসলে আনজাস্টিফাইড কিছু না। অনেক বেশি কোর্স ফি রাখি নাই বড় বড় প্ল্যাটফর্মের তুলনায়, আমরা একদম একটা রাখছি। তবে তুমি যদি দুইটা কোর্সে একসাথে এনরোল করতে চাও তাহলে আমি তোমাকে আরও কমিয়ে দিব, দুইটা কোর্স একসাথে কিনলে মাত্র 1100 টাকায় তুমি পাবা। আলাদা আলাদা নিলে, যদি শুধু এটা নাও তাহলে 650, শুধু এটা নিলে 640। আর যদি তুমি আমার কোনো প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট হও, যার আমাদের কোর্স আগে কেনা আছে, তাহলে তুমি হচ্ছে প্রত্যেকটা ব্যাচ 500 টাকায় পাচ্ছ। এটা 500 টাকা, এটা 500 টাকা, দুইটা নিলে 1000 টাকা তোমার জন্য ডিসকাউন্ট, ঠিক আছে, যদি আমাদের প্রিভিয়াস কোনো গ্রুপে তুমি অ্যাড থেকে থাকো। সো যদি তুমি এই ডিসকাউন্টটা পেতে চাও তাহলে আমাদের যে প্রিভিয়াস গ্রুপ আছে সেই গ্রুপে টাকা পাঠানোর পর সেই গ্রুপে আমাকে মেসেজ দিবা, তাহলে ওই গ্রুপ থেকে আমি তোমাকে অ্যাড করে দিব, কেমন? বাকি হচ্ছে যে আমি বা আমার টিম অ্যাড করে দিবে। বাকি যারা আমাদের কোনো কোর্সে অ্যাড নাই, তোমাদের হচ্ছে এই অ্যামাউন্টে পে করে আমাদের এগ্রি এবং জিএসটিতে যাইতে হবে। সো তোমাদের উপলক্ষে একটাই কথা, যে তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা, জগন্নাথ খুব বেশি কঠিন করবে না, জাস্ট পরীক্ষার হলে যে এই পড়াশোনাগুলো একটু ভালো করে মেনটেন করে পড়ে এসো, ইনশাল্লাহ তোমরা জগন্নাথে অনেক ভালো করবা, কেমন? সো জগন্নাথে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ সিট আছে, এটা কাজে লাগাও। অন্তত তুমি পজিশনে আসো, 5-6 হাজারের ভিতরে চলে আসো মেরিটে, তাহলেই তুমি জগন্নাথে ডাক পাবা, এটা আমি তোমাকে নিশ্চিত বলতে পারি। সো এর জন্য আগে চান্সটা নিশ্চিত করো, তারপরে তুমি আস্তে আস্তে মেরিটের চিন্তা করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।